আসসালামু আলাইকুম। বিরাট কোহলিকে এর আগে বাংলাদেশ বেশ কয়েকবার ফাঁদে ফেলেছে। আশা করছি এবারও ফাঁদে ফেলতে পারবে, যদিও বিরাট কোহলি সর্বকালের অন্যতম সেরা একজন ক্রিকেটার। অবশ্যই নিজের ভুলগুলোকে তিনি রেকটিফাই করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে তিনটা আউট দেখাতে চাই। প্রথম আউটটা মেহেদী হাসান মিরাজ বিরাট কোহলিকে একটা করিডোর থেকে আউট করেছেন, যেটা আপনারা ঠিক এই মুহূর্তে দেখলেন। আরেকটা উইকেট যেটা তাইজুল ইসলাম আরেকটা করিডোর থেকে বিরাট কোহলিকে আউট করেছেন, সেটাও আপনারা ঠিক এই মুহূর্তে দেখলেন। আরেকটা উইকেট যেটা তাসকিন আহমেদ বিরাট কোহলিকে আউট করেছেন। এই তিনটা উইকেট লাস্ট ইন্ডিয়া যখন বাংলাদেশে ট্যুর করেছিল তখন বাংলাদেশি বোলাররা বিরাট কোহলিকে এইভাবে ট্র্যাপে ফেলে আউট করেছে। এখন ট্র্যাপ কেন বলছি, এই ব্যাপারে অন্যতম বড় কৃতিত্বের জায়গাটা দিতে হবে বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরকে, কারণ তার প্ল্যানিংগুলো এত সুন্দর ছিল যে কারণে বিরাট কোহলিকে এইভাবে ট্র্যাপে ফেলা গেছে। কেন আমি প্ল্যানিংয়ের কথা বলছি, আবার একটু মেহেদী হাসান মিরাজ যে উইকেটটা নিয়েছেন সেই উইকেটের দিকে ফেরত যাই। খেয়াল করে দেখেন যে বিরাট কোহলি কিভাবে আউট হয়েছেন, দেখলেন তো? এবারে আমি আপনাদেরকে একটু রিওয়াইন্ড করাতে চাই। মঈন আলী ঠিক এই করিডোরটা থেকে বেশ কয়েকবার বিরাট কোহলিকে আউট করেছেন, এবং যেটা আমরা ভিডিও আপনাদেরকে ঠিক এই মুহূর্তে দেখাচ্ছি, সেই তিনটা উইকেটের মধ্যে দুইবারই কিন্তু চেন্নাইয়ের মাটিতে আর একটা পুনের মাটিতে আইপিএলে, যেটা আপনারা ঠিক এই মুহূর্তে দেখলেন। চেন্নাইয়ের মাটিতে আরও একবার ঠিক এইভাবেই বিরাট কোহলি আউট হয়েছেন, এবং সেটা লাস্ট ইন্ডিয়া যে সময়টাতে চেন্নাইয়ের মাটিতে খেলেছে সেই সময়টাতে ইংলিশ অফ স্পিনার বিরাট কোহলিকে এইভাবেই আউট করেছেন, যেটাও আপনারা ঠিক এই মুহূর্তে দেখলেন। এখন একটু মেহেদী হাসান মিরাজ যেভাবে আউট করেছেন ওইটার সঙ্গে একটু কম্পেয়ার করে দেখে নিন, মিল খুঁজে পাচ্ছেন কিনা। এক্স্যাক্টলি মিলটা এই জায়গাটাতে, এবং বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অ্যানালিস্টকে এই জায়গাটা কৃতিত্বতা দিতে হবে যে তিনি তার দলের খেলোয়াড়দেরকে ওই পথটা ঠিকঠাক মতো বাতলে দিয়েছেন। আমরা যদি একটু এই পার্টিকুলার জোনটা নিয়ে পিচ ম্যাপটা খেয়াল করে দেখি, আপনি একটু খেয়াল করে দেখেন মঈন আলী যে তিনবার আউট করেছেন, মেহেদী হাসান মিরাজ যেভাবে আউট করেছেন, এছাড়াও ইংলিশ অফ স্পিনার যেভাবে আউট করেছিলেন বিরাট কোহলিকে, প্রত্যেকটা ক্ষেত্রে পিচ ম্যাপের ক্ষেত্রে খেয়াল করে দেখেন একটা কমন করিডোর থেকে, অর্থাৎ অফ স্ট্যাম্পের বাইরে কাভার ড্রাইভের যে জোনটা রয়েছে সেই কাভার ড্রাইভের জোনটাতে বিরাট কোহলিকে ট্র্যাপ করার চেষ্টা করেছেন, এবং বিরাট কিন্তু এক্ষেত্রে ট্র্যাপড হয়েছেন। এবং টেস্ট ম্যাচ ক্রিকেটে সত্যিকারের অর্থে এইভাবে একজন ব্যাটারকে আউট করা টিম অ্যানালিস্টকে আপনি কৃতিত্ব দিতে একেবারে বাধ্য। এবারে আরও একটা জায়গা দেখাতে চাই যে সাম্প্রতিক সময় বিরাট কোহলি লেফট আর্ম অর্থোডক্স স্পিনারদের বলে যেভাবে আউট হয়েছেন, তার আগে তাইজুল ইসলাম যেভাবে আউট করেছেন একটু খেয়াল করে দেখেন। তাইজুল ইসলাম যেভাবে আউট করেছেন, আপনি বলের লেন্থটাকে যদি একটু জাজ করে দেখেন, বলের লেন্থটা কিন্তু একটু পেছনের দিকে, এক্স্যাক্টলি বলের লেন্থটা একটু পেছনের দিকে। এবারে আপনি সাম্প্রতিক সময়ে বিরাট কোহলি যেভাবে লেফট আর্ম স্পিনারদের এগেনস্টে আউট হয়েছেন সেই জায়গাটা একটু খেয়াল করে দেখেন। সেই জায়গাটায় দেখবেন যে বিরাট কোহলি কিন্তু ওই সিমিলার জায়গাটাতে লেন্থের পার্সপেক্টিভ থেকে যদি আপনি চিন্তা করেন, লেন্থ কিন্তু ওই লেন্থটাই, অর্থাৎ একটু পেছনের লেন্থ, সামনের লেন্থ না, একটু পেছনের লেন্থটা সব ক্ষেত্রেই কিন্তু বিরাট কোহলি ওইভাবেই আউট হয়েছেন। সো এই জায়গাটায় লেফট আর্ম অর্থোডক্স স্পিনারের এগেনস্টে বিরাট কোহলির ক্ষেত্রে লেন্থ ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, যেটা বাংলাদেশও কিন্তু এর আগে করে দেখিয়েছে। আবারও বলছি, যেহেতু এই দুর্বলতাটা আছে এবং সেই দুর্বলতাটা খুঁজে বের করার দায়িত্ব টিম অ্যানালিস্টের, এবং টিম অ্যানালিস্ট প্ল্যানটা দিয়েছেন, প্লেয়ারদের কৃতিত্বের জায়গা প্লেয়াররা সেই জায়গাটা এক্সিকিউট করতে পেরেছেন। এবং এই জায়গাটাও কিন্তু খুব উল্লেখযোগ্য বিষয় যে লেফট আর্ম অর্থোডক্স স্পিনারের এগেনস্টে একটু পেছনের লেন্থের বলে বিরাট কোহলি বিট হয়েছেন। এবারে বিরাট কোহলির সবচেয়ে কমন যে প্রবলেমটা, তাসকিন আহমেদের ক্ষেত্রে আপনি বলটা খেয়াল করে দেখেন, ফোর্থ বা ফিফথ স্ট্যাম্প করিডোরে একটু পেছনের লেন্থের বল, যেটা বিরাট কোহলি নেগোশিয়েট করতে গিয়ে আউট হয়েছেন। এবারে এই পার্টিকুলার জোনটা, অর্থাৎ ফোর্থ বা ফিফথ স্ট্যাম্পের যে জোনটা, বিরাট কোহলি অফ স্ট্যাম্পের অবস্থান সম্পর্কে অ্যাওয়্যার থাকতে পারেন না, ম্যাক্সিমাম ক্ষেত্রে সরে যান অফ স্ট্যাম্পের বাইরে থেকে, হেড পজিশনটা ফল করে। এটা বিরাট কোহলির ক্ষেত্রে একদম একটা কমন, একদম মুখস্থ তত্ত্বের ব্যাপার। জেমস অ্যান্ডারসন এই বিষয়টা প্রথম সত্যিকারের অর্থে ওইভাবে এক্সপোজ করে দিয়েছিলেন, এবং ইংলিশ কন্ডিশনে আমরা দেখেছি যে বিরাট কোহলি এই পার্টিকুলার ধরনের বলে প্রচুর পরিমাণ আউট হয়েছেন। এবং শুধুমাত্র ইংলিশ কন্ডিশন না, আমরা সাবকন্টিনেন্টাল কন্ডিশনও দেখেছি, ফোর্থ বা ফিফথ স্ট্যাম্প করিডোরের যে বলগুলো অ্যাওয়ে সুইং করে বেরিয়ে যাচ্ছে সেগুলোর এগেনস্ট এটা একটা কমন সিনারিও। পেস বলের এগেনস্টে বিরাট কোহলি এইভাবেই আসলে বাইরের অফ স্ট্যাম্পের বাইরের এই জায়গাগুলোর বলেই আউট হয়েছেন, এবং সেটাই আলটিমেটলি তাসকিন আহমেদও ফলো করেছিলেন, এবং
সেই অনুযায়ী তাসকিন আহমেদকে দিয়ে ওই প্ল্যানটাই কিন্তু সাজিয়েছিলেন শ্রীনিবাস চন্দ্রশেখর, যেটা একদম একদম কমন। এবং এটা শুধুমাত্র এই পার্টিকুলার টেস্ট ম্যাচ, এটা টেস্ট ম্যাচ খেলা হবে দেখে আমি এই মুহূর্তে টেস্ট ম্যাচের রেফারেন্সটা আপনাকে দিলাম। আপনি যদি চিন্তা করেন যে বিরাট কোহলির এগেনস্টে যখনই বাংলাদেশ মুখোমুখি হয়েছে এই পার্টিকুলার করিডোরটাই ব্যবহার করেছে। এবং আপনি রুবেল হোসেনের ক্ষেত্রেও দেখবেন যে 2015 ওয়ার্ল্ড কাপে রুবেল হোসেন কিন্তু বিরাট কোহলিকে ওই জায়গাটাতেই ডিস্টার্ব করার চেষ্টা করছিলেন। সো মডার্ন ডে ক্রিকেটে পারফরমেন্স অ্যানালাইসিস, ভিডিও অ্যানালাইসিস খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং মডার্ন ডে ক্রিকেটটা আসলে চলেই ডেটার উপরে। মডার্ন ডে ক্রিকেটে একদম একজন ব্যাটারের যে দুর্বলতার জায়গাগুলো, এটা যত বড় ব্যাটারই হোক না কেন, প্রত্যেকেই তো মানুষ, প্রত্যেকেরই কিছু না কিছু উইক জোনের জায়গা আছে এবং প্রত্যেক টিমের সঙ্গে টিম অ্যানালিস্টরা থাকেন। এখন একটা কথা, বিরাট কোহলি এতগুলো সেঞ্চুরি করেছেন, শ্রীনিবাস কয়টা সেঞ্চুরি করেছেন? শ্রীনিবাস কোনো সেঞ্চুরি করেননি। বাট দিস ইজ প্রফেশনালিজম। আপনাকে একটা বিষয় বুঝতে হবে যে প্লেয়ারের প্রফেশনটা আলাদা, আবার প্লেয়ারের খুদ বের করার জন্য, প্লেয়ারের পারফরমেন্সটাকে আপগ্রেডেশন করার জন্য, কিংবা অপোনেন্ট টিমে কে কেমন খেলছে সেগুলো খুঁজে বের করার জন্য, এটাও একটা প্রফেশন। সত্যিকারের অর্থে আমাদের বাংলাদেশে আসলে একটু বিকল্প ক্যারিয়ারগুলোর ব্যাপারে তো আসলে চিন্তাভাবনা আমাদের নাই, বা আমরা জানিও না বিশ্বব্যাপী আসলে এগুলো কত সমাদৃত পেশা। আমরা শুধুমাত্র ওই ডক্টর, ইঞ্জিনিয়ার এবং সরকারি চাকরি এর মধ্যেই আসলে সত্যিকার অর্থে পড়ে থাকি, যে কারণে আমাদের যে আরও অনেক সারাউন্ডিংস পেশা রয়েছে। একটা ক্রিকেট মাঠেই আপনি চিন্তা করেন, একটা ক্রিকেট মাঠে শুধুমাত্র আপনি খেলোয়াড়দেরকে দেখছেন, কিন্তু খেলোয়াড় ছাড়াও ভেন্যু ম্যানেজার আছেন যারা প্রোডাকশনে কাজ করছেন, তাদেরটাও কিন্তু একটা প্রফেশন, স্কোরার একটা প্রফেশন, আম্পায়ারিং একটা প্রফেশন, টিম অ্যানালিস্ট একটা প্রফেশন, অনেক প্রফেশন আছে। ইভেন একটা ইভেন্ট যখন হয়, ওই এরিয়ার ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করেন তারাও একটা প্রফেশনের মধ্যে কাজ করেন। কিন্তু আমাদের বাংলাদেশে, টু বি ভেরি অনেস্ট, এই প্রফেশনগুলো জানেই না লোকজন। কদর নাই সেটা ডিফারেন্ট ইস্যু, জানেই না লোকজন। আপনি প্লেয়ারদের কথা যদি চিন্তা করবেন, সেখানে স্পোর্টস ফিজিওলজি এটা একটা জায়গা রয়েছে, যারা স্পোর্টস ম্যানদের শরীরবৃত্তীয় ক্রিয়াকলাপ নিয়ে গবেষণা করে। স্পোর্টস বায়োমেকানিক্স এটাও আরেকটা সেক্টর, এখানেও অনেকে গবেষণা করেন, পড়াশোনা করেন। এটাও একটা আলাদা প্রফেশনাল, যে স্পোর্টস বায়োমেকানিক্স এক্সপার্ট বা স্পোর্টস বায়োমেকানিক্স কনসালটেন্ট, কিংবা স্পোর্টস সাইকোলজি নিয়ে যারা কাজ করেন। এখন ধরেন অনেকেই আছেন স্পোর্টসম্যানদের সাইকোলজি নিয়ে কাজ করেন, তাদের কিন্তু 30টা 40টা সেঞ্চুরি মারতে হয় না, তাদের 70টা 80টা সেঞ্চুরিও মারতে হয় না। তারপরও 70-80টা সেঞ্চুরি মারা ব্যাটসম্যান ওই সমস্ত কনসালটেন্টদের কাছে যান, কারণ সেগুলো আলাদা প্রফেশন। টু বি ভেরি অনেস্ট, বাংলাদেশে আসলে এই প্রফেশনগুলো সম্পর্কে লোকজন খুব একটা জানে না, যে কারণে এই প্রফেশনগুলোর কদরও আসলে খুব বেশি হয় না, যে কারণে খুব বেশি বেরিয়েও আসে না। তো আশা করবো যে ভবিষ্যতে শুধুমাত্র ডক্টর, ইঞ্জিনিয়ার, সরকারি চাকরি এর বাইরেও এরকম বিকল্প প্রফেশনের দিকে যারা খেলাধুলা পছন্দ করেন, তারা এই সেক্টরগুলোর দিকেও আগ্রহী হবেন। সম্ভাবনা অবশ্যই বাংলাদেশে আছে, আমি অন্তত আপনাকে গ্যারান্টি দিতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনার মন্তব্য, মতামত জানতে চাই।